সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিউ এতো আয়োজন মার্কেট ওয়াচে। আমি হাসিব হাসান আপনাদের সাথে আছি। দর্শক, আজকে আমরা তিনজন সাংবাদিককে আমন্ত্রণ জানিয়েছি যারা অনেক দিন ধরে সাংবাদিকতা করছেন এবং বিজনেস নিয়ে কাজ করছেন, অর্থাৎ বিজনেসের যে ভেতরকার যে খবরগুলো তারা সেগুলো বের করার চেষ্টা করছেন বিভিন্ন সময়, এবং তারা অনেক বিষয় তুলে এনেছেন যেগুলো সাধারণ মানুষ তারা না হলে হয়তো জানতেই পারতেন না। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন সাজ্জাদুর রহমান, বিজনেস এডিটর, দ্য ডেইলি স্টার। সাজ্জাদ ভাই, স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আরও আছেন রায়হান এম চৌধুরী, সিনিয়র নিউজ কনসালটেন্ট, দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস। রায়হান ভাই, স্বাগত জানাচ্ছি। আরও আছেন জাকির হোসেন, বিজনেস এডিটর, সমকাল। দর্শক, আমাদের সাথে আপনারা থাকুন, স্ক্রিনে দেখার নাম্বারে ফোন করে আমাদের সাথে সম্পৃক্ত হতে পারেন। নতুন সরকার এবং নতুন বছর, এই দুই বিষয় আপনাদের যদি কোনো মতামত থাকে সেটিও আমাদের সাথে শেয়ার করতে পারেন, অথবা কোনো জিজ্ঞাসা থাকলে সেটিও করতে পারেন। জাকির ভাই, স্বাগত জানাচ্ছি। এবং এই যে জিনিসটি জানতে যাচ্ছি সেটি হচ্ছে যে নতুন সরকার, নতুন বছর, প্রত্যাশা অনেক, এবং প্রাপ্তির প্রত্যাশা, এই দুটোর সাথে মিল কতটুকু থাকবে আপনার মনে হয়? বিশেষ করে অর্থনীতিতে যে সেক্টরগুলো খারাপ অবস্থায় আছে এবং সরকারের জন্য যে সেক্টরগুলো চ্যালেঞ্জ, আপনি জানেন বাণিজ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীর কাছে দুটো বিষয়, দুটো মন্ত্রণালয়ের অনেকগুলো চ্যালেঞ্জ আছে। বিশেষ করে অর্থ মন্ত্রণালয়ের চ্যালেঞ্জগুলো মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেট নিয়ে, এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অনেকগুলো চ্যালেঞ্জ আছে। আপনার কি মনে হয় যে সার্বিকভাবে এগুলো মোকাবেলা করা কতটা সহজ হবে, কিংবা প্রত্যাশা এবং প্রাপ্তির সাথে কতটুকু সামঞ্জস্য থাকবে বলে আপনার মনে হয়? আমি যদি চ্যালেঞ্জের বিষয়ে আসার আগে আমি যে বছরটা গেল, আমি খুব সংক্ষেপে সেই বছরের একটা বর্ণনা দিই সামষ্টিক অর্থনীতির। আপনি দেখবেন যে মোটা দাগে ইনফ্লেশন কন্ট্রোলে ছিল, হ্যাঁ, উদ্বেগটা ছিল একটু ব্যাংক খাত নিয়ে। রাজস্ব আয়ের যে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি সেটা হয় নাই। আপনি যদি দেখেন যে চলতি অর্থ বছরের সোফার আমরা রাজস্ব আদায়ে খুব বেশি ভালো গ্রোথ দেখছি না। হ্যাঁ, এফডিআই কিংবা আপনার লোকাল ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এক ধরনের মিশ্র লোকাল ইনভেস্টমেন্ট, হ্যাঁ, তো নমিনাল গ্রোথ আছে, কিন্তু জিডিপি ইনভেস্টমেন্ট জিডিপি রেশিওর বিবেচনায় প্রায় একই রকম আছে। এফডিআইতেও ভালো আসে নাই। হ্যাঁ, আরও কিছু ক্ষেত্রে ইতিবাচক খবর যেমন রয়েছে, যেমন কিছু ইকোনমিক জোনস হচ্ছে, এটা একটা উল্লেখযোগ্য বিষয় 2018 সালের, এবং কিছু দৃশ্যমান হচ্ছে। একটা ওয়ান স্টপ সার্ভিস চালু হতে যাচ্ছে বিনিয়োগকারীদের জন্য, এটাও ইতিবাচক বিষয়। আর আপনি যদি দেখেন যে শেয়ার বাজারটা খুব একটা ভালো যায় না এই 2018 সালের জন্য। তো আমি যদি প্রথমে অর্থ মন্ত্রণালয়ের যে চ্যালেঞ্জের দিকটা আসি, সেখানে আপনি কালকে দেখবেন যে নবনিযুক্ত মন্ত্রী উনি কিন্তু রাজস্ব আদায়ের উপরে খুব গুরুত্ব আরোপ করেছেন। যে আপনাদের এমবিআর চেয়ারম্যানকে বলেছেন যে আপনার যে টার্গেটটা রয়েছে চলতি অর্থ বছরে 2,96,000 কোটি টাকা, এটা কিন্তু আপনাকে আদায় করতেই হবে। হ্যাঁ, এবং উনি বলেছেন যে আপনাদেরকে রাফ অ্যান্ড টাফ হতে হবে, যে কোনো মূল্যে রাজস্ব আদায় করতে হবে। এটা একটা চ্যালেঞ্জ রয়ে গেছে, রাজস্ব আদায়ের চ্যালেঞ্জ। এরপর আপনি আসেন যে বিনিয়োগ। তো বিনিয়োগ আমরা যেটা দেখেছি যে গত অর্থ বছরের যে নমিনাল গ্রোথ হয়েছে প্রায় অ্যারাউন্ড 10%, কিন্তু আপনার অর্থনীতির আকার যেহেতু বাড়ে, ওই হিসাবটাই খুব বেশি বিবেচনায় নেওয়া হয় না, কারণ কিছুটা ইনফ্লেশন থাকে, কিছুটা বাড়বেই। হ্যাঁ, হিসাবটা বিবেচনা না হয় যে আপনার জিডিপির আকারের অনুপাতে বিনিয়োগ কীরকম বাড়ছে, কিন্তু সেটা আমরা দেখছি যে গত কয়েক বছর ধরে প্রাইভেট ইনভেস্টমেন্ট সেটা 22-23% মতো, একটু এদিক সেদিক করে, খুব বেশি এখানে অগ্রগতি নেই। তো এইখানে আপনার কি করা যায় বিনিয়োগের আকর্ষণের জন্য? তার জন্য প্রথমত হচ্ছে আপনার ইজ অফ ডুইং বিজনেস, ব্যবসার যে পরিবেশ, হ্যাঁ, এই পরিবেশটার আরও উন্নতি দরকার। যেটা আপনি যদি দেখেন যে ওয়ার্ল্ড ব্যাংকের এ সংক্রান্ত যে ইন্ডেক্স, হ্যাঁ, ডুইং বিজনেস ইন্ডেক্স, সেখানে বাংলাদেশ একবারে শেষের সারিতে আছে, 190টা দেশের মধ্যে 177-78 এরকম। হ্যাঁ, তো বাংলাদেশ এটা 2021-এর মধ্যে 100-র নিচে আসতে চাই। তো এই সংক্রান্ত যেসব জায়গায় উন্নতি করতে হবে, তার মধ্যে যদিও এই রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কিছু নাই, কিন্তু প্রথমত আমি মনে করি যে রাজনৈতিক স্থিতিশীলতা থাকতে হবে বিনিয়োগের জন্য। হ্যাঁ, কারণ আপনি নির্বাচনের আগে বেশ কিছুদিন আমরা শুনেছি যে ব্যবসায়ীদের মধ্যে একজনের ওয়েট অ্যান্ড সি একটা নীতি আছে, যে তারা নির্বাচনটা দেখতে চান কীরকম হয়। কিন্তু আমরা দেখলাম যে নির্বাচন নিয়ে অন্য বিতর্ক থাকলেও কাস্টিং কিংবা অন্য কিছু নিয়ে নির্বাচন কেন্দ্রিক, নির্বাচনের আগে কিংবা নির্বাচনের সময় আমরা কিন্তু সহিংস ঘটনা তেমন দেখিনি। তো এটা একটা পজিটিভ দিক, এবং নির্বাচনের পরও কিন্তু তো এই যে একটা স্থিতিশীলতার যে পরিবেশ, এটা যদি কন্টিনিউ করে আর সরকারের পলিসি সাপোর্ট যদি ঠিক থাকে, তা আমার মনে হয় যে বিনিয়োগ বাড়বে। এরপর আপনি আসেন যে এফডিআই একই, যদি আপনার লোকাল ইনভেস্টমেন্ট বাড়ে, এফডিআই বাড়বে। এবং ইতিমধ্যে আমরা কিছু বড় বড় এফডিআই প্রপোজাল কিন্তু দেখছি, যেমন আপনি দেখবেন যে এই জাপান টোবাকো, তারা আকিজের যে এখানকার যে তামাকের যে অপারেশন ব্যবসা, সেটা কিনে নিয়েছে। হ্যাঁ, আরও দেখবেন যে আপনি অর্থনৈতিক অঞ্চলে কিছু কিছু বিদেশি বিনিয়োগ আসছে। তো এইগুলো ভালো সিমটম। আরেকটা বিষয় যে আপনার ইনফ্লেশন, যেটা আপনার
মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যে ছিল 6-এর নিচে। হ্যাঁ, এখন 2019 সালে ইনফ্লেশনটা এইভাবে রাখা যাবে কিনা। হ্যাঁ, আমরা কিন্তু বছরের শুরুতেই দেখেছি যে যেটা ইনফ্লেশনের যেটা ক্যালকুলেশনে যেটা মেইনলি প্রভাব বিস্তার করে আপনার চালের মূল্য, সেটা কিন্তু আমরা দেখেছি যে চালের মূল্য কিছুটা বেড়েছে। তো এই চালের মূল্য কিংবা আপনার ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা আবার দেখছি যে জ্বালানি তেলের মূল্য আর একটু পিক আপ করতে শুরু করেছে, আমরা যে গত 2-3 দিন দেখি। হ্যাঁ, তো ইন্টারন্যাশনাল মার্কেটে যদি বাড়ে আমাদের কিছু করার নেই। আরেকটা জিনিস যেটা ব্যবসায়ীরা চাচ্ছেন, কালকে আপনি যদি দেখেন যে আপনার বস্ত্র খাতের যে সংগঠন BTMA, তারা বলেছে যে আপনার এই যে LNG আনার পরে যে গ্যাসের দাম যে সরকার যে অ্যাডজাস্ট করবে, শোনা যাচ্ছে যে সরকার একটু গ্যাসের দাম বাড়াবে। হ্যাঁ, তারা বলতেছে যে এই দামটা যাতে সহনীয় হয়, তারা যাতে ব্যবসা বাণিজ্য ঠিকমতো করতে পারে। হ্যাঁ, কারণ তাদের অপারেশনাল কস্ট বেড়ে গেলে তারা অর্থাৎ আপনি বলেছেন মাইক্রো লেভেলে অনেকগুলো চ্যালেঞ্জ আছে যেগুলো এই মানে বর্তমানে যে গতি আমাদের জিডিপির সেটি ধরে রাখা কিংবা আরো ভালো করার জন্য অনেকগুলো চ্যালেঞ্জ আছে। আমি আসবো আপনার কাছে রাহান ভাই, একটু যদি আমরা যেটি জাকির ভাই শেষ করতে পারিনি ব্যাংকিং খাত নিয়ে, আপনি যদি এই সেক্টরের যে অবস্থা, এবং আমরা জানি যে ব্যবসায়ীরা এখানে নিয়ন্ত্রণ করছে, কারণ ব্যবসায়ীরাই এখানের বেশিরভাগ ব্যাংকের প্রাইভেট ব্যাংকের ওনার, তো এইখানে সরকারের অনেক কাছের লোকজন কিন্তু ব্যবসায়ীরা, আবার সরকারের ভেতরকার অনেক এমপি এবার ব্যবসায়ীরা হয়েছেন, আপনি জানেন। তো এই ব্যাংকিং খাতের যে অবস্থা, সেটি এই ব্যবসায়ীদেরকে পাশে রেখে দেশের স্বার্থে, ব্যাংকিং সেক্টরের স্বার্থে আসলে অর্থমন্ত্রী এমন কোনো সিদ্ধান্ত নিতে পারবেন কি না যেটি এই খেলাপি ঋণের পরিমাণ কমে যাবে, ব্যাংকিং খাতে সুশৃঙ্খলা ফিরে আসবে? আপনার কি মনে হয়? না, ধন্যবাদ। আমরা তো আশাবাদী, কারণ উনি যখন দায়িত্ব নিলেন তার আগের দিন, মানে জাস্ট ওনাকে যখন ঘোষণা করা হলো যে উনি অর্থমন্ত্রী হতে যাচ্ছেন, তার আগের দিন উনি একটা প্রেস কনফারেন্সে বলেছেন, খুব অপটিমিস্টিক কথাবার্তাই বলেছেন, এবং আমরা সেই অনুযায়ী আমরা তার সাথে আমরা আশাবাদ ব্যক্ত করি যে উনি নতুন কিছু করতে পারবেন। কারণ দীর্ঘ 8-10 বছরে এই সেক্টরে, বিশেষ করে ব্যাংকিং সেক্টরে, আপনি যেটা রাইটলি পয়েন্ট আউট করেছেন, বেশ কিছু ঝামেলা এবং বেশ কিছু সংকট আমরা দেখেছি। তো এগুলো উনি যেহেতু এই কোর মিনিস্ট্রিতে সাথে অ্যাটাচ ছিলেন, উনি প্ল্যানিংয়ে ছিলেন, বাট উনি পার্সোনালি উনি এই বিষয়গুলো নিরীক্ষণ করেছেন, এবং অন রেকর্ড উনি পার্লামেন্টেও এই বিষয়গুলো তখন উনি বলতেন যে এগুলো তো দেশের সরকারের ইমেজ নষ্ট করছে এবং দেশের সার্বিক অর্থনীতির জন্য এগুলো ক্ষতিকর। তো এখন এই বিষয়গুলো যদি উনি সিরিয়াসলি নেন, এবং আমরাও আশাবাদী, এবং উনি গভর্নমেন্টের পলিসি নিশ্চয়ই টপ লেভেল থেকে উনি ওর ধরনের সহযোগিতাই আশা করবেন, এবং সেভাবেই উনি এগিয়ে যাবেন বলে আমরা বিশ্বাস করি। কারণ এই সেক্টরটা, অর্থনীতিতে ব্যাংকিং সেক্টরের গুরুত্বটা মানে এটার অবদান অস্বীকার করা যাবে না। এই সেক্টরকে যদি আপনি বাঁচিয়ে রাখতে চান এবং এটাকে যদি সচল রাখতে চান, তাহলে আপনাকে এই ঋণ খেলাপি এবং এই যে ক্লাসিফাইড লোন এবং ডিফল্ট লোনের যে ক্রনিক যে প্রবৃত্তিটা হয়েছে, সেটা কিন্তু হ্রাস টেনে ধরতে হবে। কারণ ব্যাংকগুলো কিন্তু অপারেটিং প্রফিট খারাপ করেনি। আমরা গত 2018-র যে দেখলাম বেশিরভাগই ভালো করেছে, কিন্তু তাদের মূল জায়গাটায় তাদের সংকট যেটা, সেটা হলো যে আপনার লোনটা রিকভারি হচ্ছে না। একমাত্র সোনালী ব্যাংক কিছুটা আশার আলো আমরা দেখতে পাচ্ছি যে তারা বেশ কিছু লোন রিকভার করতে পেরেছে। তো এখন যদি স্ট্রিক্ট পদক্ষেপ নেওয়া হয় এবং ওই ঘুরে ফিরে একই কথা আসে যে কর্পোরেট গভর্নেন্স এবং গুড গভর্নেন্সটা যদি এস্টাবলিশ করা যায়, আপনার কি মনে হয় অর্থ মন্ত্রণালয় এরকম পদক্ষেপ নিতে পারবে? আমি তো মনে করি পারবে, কারণ যেহেতু সরকার নতুনভাবে আসছে, যদিও পুরনো সরকার, কিন্তু তারা নতুনভাবে আসছে এবং নতুনভাবে তারা মন্ত্রিসভা পুনর্গঠন করেছে, এবং এখানে একজন দক্ষ মন্ত্রী আমি মনে করি এই মিনিস্ট্রির জন্য দেওয়া হয়েছে। তো আমি শুরুতে যেটা বলছিলাম যে উই আর অপটিমিস্টিক, আমরা আশাবাদী যে এখানে উনি কিছু ভিজিবল কিছু চেঞ্জ আনতে পারবেন। জি, সজিদ ভাই একটু আসতে চাই যে ক্যাপিটাল মার্কেটে আজকে আপনাদের পত্রিকায় একটা রিপোর্ট হয়েছে আইপিও নিয়ে, কিন্তু আইপিও নিয়ে প্রশ্নটা তখনই ওঠে যখন বাজার একটু ভালো হয়, যে কি ধরনের আইপিওগুলো আসলো, এখান থেকে কি ধরনের টাকাগুলো নিয়ে গেল। আমরা দেখছি যে 17 তারিখ গত বছরের ডিসেম্বরের 17 তারিখ থেকে বাজার আপ, এবং সেটি এখনও আছে। আজকেও ভালোই পয়েন্ট আপ, আজকেও মানে এখন যদি দেখেন প্রায় 100 পয়েন্টের মতো, মানে 99 পয়েন্ট আপ। তো অর্থাৎ বাজারে একটা গতি এসেছে, এবং আমরা টার্নওভারও দেখছি যে 530 কোটি টাকার মতো হয়ে গেছে অলরেডি। তো 1000 কোটি টাকা আজকে আশা করা যায়, 1000 কোটি টাকা টার্নওভার হবে।
বাজারটা গতি এসেছে, সেই গতিটা ধরে রাখার জন্য কি করা দরকার? এবং এই সাথে সাথে আইপিওটা নিয়ে এই কারণে আসলাম যে এই গতি ধরে রাখতে হলে আপনাকে ভালো কিছু শেয়ার দিতে হবে, যেখানে মানুষ ইনভেস্ট করে বাইরে থেকে, যারা মানুষের টাকা আছে, নিশ্চয়ই মানুষের টাকা আছে কারণ সঞ্চয়পত্র এত পরিমাণে কিনছে, যে তারা চিন্তা করবে যে এই ভালো শেয়ারটা আমরা কিনি, এখন কম দামে আছে, এটি 1-2 বছর 3 বছর পর একটা ভালো রিটার্ন দিবে, সেজন্য একটা ভালো কোম্পানিকেও নিয়ে আসতে হবে। সেই ভালো কোম্পানি নিয়ে আসা এই যে ব্যাংকিং খাতের মতোই যে অর্থ মন্ত্রণালয়ের পক্ষে সম্ভব কিনা, কিন্তু এখানে বিএসসিসির পক্ষে সম্ভব কিনা মাল্টিন্যাশনাল দু একটি কোম্পানি তালিকাভুক্ত করা? কারণ আপনি জানেন যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকে বিভিন্ন মন্ত্রণালয় থেকে, এবং অনৈতিক সুবিধার কথা আমরা বিভিন্ন সময় শুনি। ওকে, তো আপনার পয়েন্ট হচ্ছে যে প্রথমে তো আইপিও আসা, প্রথম জিনিসটা হচ্ছে যে এটি যে এখন যে আমরা একটা আপ মার্কেট দেখছি, এটি প্রত্যাশিত ছিল, কারণ 8 বছর এরকম বাজার খারাপ থাকবে, পৃথিবীর অন্য দেশে এরকম নেই, তো সেটি সাস্টেইন করবে কিনা। দ্বিতীয় হচ্ছে যে যদি এটি করে তাহলে আপনার আইপিও গুলোর নিয়ে প্রশ্ন উঠবে, কারণ ভালো শেয়ার না দিতে পারলে সেটি কখনো থাকবে না। ইয়েস, তো সাস্টেইন করবে কিনা সেক্ষেত্রে আমি বলবো যে আমরা কয়েকদিন আগে ডেইলি স্টার বিজনেস একটা ইনফোগ্রাফিক স্টোরি আমরা করেছি, তাতে আমরা মার্কেটের যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে কথা বলে যে 2019 শেয়ার মার্কেটের জন্য কেমন যেতে পারে ক্যাপিটাল মার্কেট। সো আপনি এখানে ধরেন যে মোস্ট অফ দেম রেসপন্ডেন্টরা তারা বলেছে যে এই বছরটা ভালো যেতে পারে, বিকজ কারণটা হচ্ছে ধরেন 6টা কারণ অ্যানালাইজ করা হয়েছে। নাম্বার 1 হচ্ছে পলিটিক্যাল স্ট্যাবিলিটি, যে প্রি ইলেকশন বাংলাদেশে ইউজুয়ালি অনেক অস্থিতিশীলতা হয়, এবার সেটাও হয়নি, পোস্ট ইলেকশনেও সেটার কোনো সম্ভাবনা নেই। সো অ্যাটলিস্ট ধরেন যে 2-3 ইয়ার্স পলিটিক্যালি খুবই স্থিতিশীল একটা পরিবেশ থাকবে বলে বিভিন্ন অ্যানালিস্ট তারা এটা ফোরকাস্ট করেন। 2 হচ্ছে আপনি এই সরকার জানেন যে অনেক মেগা প্রকল্প প্লাস গভর্নমেন্টের স্পেন্ডিং, প্রাইভেট সেক্টর এই যে স্ট্যাবিলিটির কারণে কিন্তু প্রাইভেট সেক্টরও এই বছর তারা প্রচুর স্পেন্ড করবে বলে তা অনেকের থেকে আমরা জেনেছি। সো এই ইকোনমিক অ্যাক্টিভিটিস বাড়বে, মার্কেটে ইকোনমিতে টাকা আসবে। 3 হচ্ছে আপনি ধরেন যে চাইনিজ কনসোর্টিয়াম সেপ্টেম্বরে আসলো, সো এই সময়টাতে তাদের হয়তো অ্যাক্টিভিটিসটা একটু ভিজিবল হবে যে তারা আসলে কি করতে চায়। অনেক কোম্পানির শেয়ারই কিন্তু আছে আপনি আন্ডার প্রাইস আছে, যেটা অনেকে এক্সপার্টও বলে থাকেন। তো সেখানে ধরেন যে এরকম বিভিন্ন কারণ অ্যানালাইজ করে সো 2019টা ক্যাপিটাল মার্কেটের জন্য এবং বাংলাদেশ ইকোনমির জন্য আমি মনে করি যে খুব একটা ভালো বছর হতে পারে। এবং আমাদের সাথে মির্জা আজিজুল ইসলাম সাহেব বলেছেন যে ইন্ডেক্স আমাদের এই মার্কেটের এখনকার যে অবস্থা, যত স্টকস আছে, এই ইন্ডেক্স 6500 পর্যন্ত উইদাউট কনসার্ন যেতে পারে। সো উনি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের এক্স চেয়ারম্যান, সো এইসব হিসাব করলে আপনি ধরেন যে মার্কেট ভালো। বাট একটা পয়েন্ট এখানে আছে, আমাদের ওই রিপোর্টে আমরা উল্লেখ করেছি যে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। এই যে আপনি যেটা আগেই বলছিলেন যে 2010-এ 3000 কোটি টাকা ট্রেডিং হয়েছে, 9-10-এ 3000 crore টাকা, বাট তখন কিন্তু নাম্বার অফ কোম্পানিজ এর অর্ধেক ছিল, নাম্বার অফ কোম্পানিজ, বিকজ 2010-এর পর থেকে কিন্তু প্রতি বছরই আইপিও আসতেছে, গত বছরও 14টা নতুন আইপিও এসেছে। সো সব হিসাব করলে 120টার মতো কোম্পানি এসেছে বাজারে, এক্স্যাক্টলি 120টা কোম্পানি এসেছে। তো সেইগুলো হিসাব করলে অ্যাট বাংলাদেশের ইকোনমি যদি হিসাব করি, 2010 থেকে কিন্তু সমস্ত ইন্ডিকেটরই ডাবল ট্রিপল হয়েছে, অনেক ইন্ডিকেটর। সো এইগুলো হিসাব করলে, নাম্বার অফ আইপিওস হিসাব করলে, সব কিছু হিসাব করলে কিন্তু আসলে 3000 কোটি এখন আসলে 6000 কোটি হওয়া উচিত মিনিমাম। বাট মার্কেটটা এতটাই আন্ডার পারফর্মিং, এবং আমি বলবো যে এটা প্রপারলি এটার কেয়ার নেওয়া হয় না। সো যে কারণে হয় কি, আপনি ধরেন এটা 300 কোটি টাকাও ট্রেডে চলে আসছে, এটা আনবিলিভেবল যে বাংলাদেশের ইকোনমি আমরা এত গর্ব করছি যে 8% করে বাড়ছে, আমরা পৃথিবীর এখন 41st ইকোনমি, 24তে যাব কয় বছর পরে, সো অ্যান্ড সো। বাট এটা ধরেন যে ডলারে হিসাব করলে $50 মিলিয়ন, $30 মিলিয়ন হচ্ছে যে এটার টার্নওভার। এটা কিন্তু জাস্ট অপোজিট। আমরা ওই যে ওইটা যেটা বলি যে আমাদের এত গ্রোথ, আমাদের জিডিপি সাইজেই, আমাদের পজিশনেই, বাট এটার সাথে আসলে এই ক্যাপিটাল মার্কেটটা রিফ্লেক্ট করে না। তো এটার মূল কারণ হচ্ছে যে এখানে আসলে প্রপারলি কেয়ার নেওয়া হয় নাই। আপনি একটা পয়েন্ট রেজ করেছেন যে মাল্টিন্যাশনাল কোম্পানি,
এই মার্কেটে অনেক মাল্টিন্যাশনাল কোম্পানি আছে যারা ভালো বিজনেস করছে, তারা আসে না, তারা আসতে চাইবে না, হুইচ ইজ এটা বাংলাদেশেরও যেমন ফ্যামিলি ওন বিজনেস, বড় বড় গ্রুপ কেউ আসছে না, সিমিলারলি তারাও আসতে চায় না, ওনারশিপ শেয়ার করতে চায় না, বা রেগুলেটরি অনেক বিষয় থাকে, আসতে চায় না। বাট সরকারের তো একটা রোল, আই মিন সরকারের যারা কনসার্ন মিনিস্ট্রি আছে, এজেন্সি আছে, তাদের তো এগুলো অন্যতম কাজ। এখন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন 61টা মার্চেন্ট ব্যাংকে লাইসেন্স দিয়েছে। তো বাংলাদেশে মার্চেন্ট ব্যাংকের ওয়ান অফ দ্য মেজর ফাংশনস হচ্ছে আপনার নতুন কোম্পানি মার্কেটে আনা। সো সেটা আপনি দেখেন যে গত বছর 61টা কোম্পানি মাত্র 14টা কোম্পানি এনেছে। এবং আপনি যদি দেখেন গত বছর যে কোম্পানিগুলো এসেছে, কাটালি টেক্সটাইল, তারপরে যদি দেখেন যে ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস, এরপরে সিলভা ফার্মাসিউটিক্যালস, এরপরে যদি দেখেন এমএল ডাইং, তারপরে হচ্ছে ভিএফএসএল থ্রেড ডাইং, তারপরে হচ্ছে এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এরপরে যদি ইন্ট্রাকোর পরে আছে হচ্ছে আপনার অ্যাডভেন্ট ফার্মা, মানে কোম্পানি কুইন সাউথ টেক্সটাইল কয়েকটি ফার্মাসিউটিক্যালস এবং এইটা মিউচুয়াল ফান্ড, ইসলামিক মিউচুয়াল ফান্ড, এরপরে নেই। এবং এইটা হচ্ছে আপনার ফিক্সড প্রাইস। এবং আপনি যদি বুক বিল্ডিং এ দেখেন, বুক বিল্ডিং এর দুটো কোম্পানি আমান কটন এবং বসুন্ধরা, অর্থাৎ মানে মেনশন করার মতো একটি কোম্পানিও আছে কিনা। আপনার এখানে যে কোম্পানিগুলো এসেছে, মানে একটি কোম্পানিও আছে যারা হয়তো অন্য একটি বড় গ্রুপ, তারা এখন শেয়ার বাজারে 1000 কোটি টাকা ইনভেস্ট করবে, এই কোনো একটা কোম্পানিতে তার 50 কোটি টাকা ইনভেস্টমেন্ট যাবে, এরকম মনে হয় কিনা আপনার? একটা ফোন নিয়ে প্রশ্ন উত্তর নিব। দর্শক কে আছেন, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হাসিব ভাই, আমি জিল্লুর রহমান খান। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন ভাই। জি ভাই, যে কেপিসিএল এর থানা 10 এর পর একটা তদন্ত কমিটি করা হয়েছিল, এই তদন্ত কমিটির রিপোর্টটা কি বলতে প্রকাশ পেয়েছে কিনা এটা জানা। ভাই আপনাকে একটি বিষয়, আপনি কত বছর ধরে এই ক্যাপিটাল মার্কেটে আছেন? জি আমি আছি প্রায় 4 বছর ধরে। এই 4 বছরে কোনো তদন্ত, বিএসসিসি তদন্ত রিপোর্ট আপনি প্রকাশ হতে দেখেছেন? তাহলে কিভাবে প্রত্যাশা করেন কেপিসিএল এর আপনি রিপোর্টটি দেখবেন এবং সেখানে শাস্তিমূলক কোনো ব্যবস্থা দেখবেন? তো আমরা কোন পয়েন্টে ছিলাম? আপনি যদি কেপিসিএল নিয়ে আসেন একটু সংক্ষেপে বলবেন। কেপিসিএল এর যে বিষয়টা ছিল যে আপনার এটা তো প্রথমে হচ্ছে যে স্পন্সররা পাবলিক মার্কেটে এটা যখন ঘোষণা দিয়েছে বড় বাল্ক অ্যামাউন্ট বিক্রি করার, তো সেটা মার্কেটে আপনি তখন সাথে সাথে ইনস্ট্যান্ট সেটা এফেক্ট করে এবং কেপিসিএল এর শেয়ার প্রাইস ডাউন হয়ে যাওয়ার ফলে, সো তখন এটা আপনার রেগুলেটর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তারা আসলে এই তদন্ত কমিটি করে যে কেন আসলে এটা করলো। বাট যেহেতু এটা আসলে আইনত কোনো নিষেধ নেই, সো এটা স্পন্সররা করতে পারে হয়তো। তো এখানে আমি মনে করি যে এসিসির এখান থেকে একটা লেসন নিতে পারে, যে লেসনটা হচ্ছে যে এই যে কোনো স্পন্সর যদি তার আজকে শেয়ার সেল করতে চায় পাবলিক মার্কেটে ব্লকে না গিয়ে, তো সেটা আসলে মার্কেটে তো এফেক্ট করতেই পারে। তো এখানে আসলে আইন চেঞ্জ করে বিষয়টা কি করতে পারে, তো আমরা আসলে তদন্ত কমিটি করেছিল। বাট আমরা যেটা জানি যে যখন আবার সামিটের স্পন্সররা এটা উইথড্র করলো যে তারা পাবলিকে সেল করবে না, সো তারপরে আসলে এই বিষয়টা নিয়ে যতটা জানি যে সেরকম আর কোনো ডেভেলপমেন্ট হয়নি। আপনি আইনের এখানে বরখেলাপ হলো কিনা, কারণ আপনি তদন্ত কমিটি করেছে এবং তাদের সামিটে উইথড্র করলো, তার মানে কি তাদেরকে প্রেসার দিয়ে করানো হয়েছে কিনা বাজারে শেয়ার প্রাইস ফল করে এই কারণে? সেটা ধরেন যে প্রেসার দিয়ে কিনা সেটা তো আমি জানি না, বাট বিষয় হচ্ছে যে এখানে তো ডেফিনেটলি মার্কেটে তো বড় ধরনের এফেক্ট, এটা সম্ভবত কত 130 টাকা 40 টাকা ছিল, 44 টাকা 90 পয়সা থেকে এখন হয়তো 70 এর কাছে, না 60 টাকা। তো এটা ধরেন যে এখন পাবলিক আসলে রেগুলেটরের অন্যতম একটা কাজ আসলে এই যে যারা স্মল ইনভেস্টর, যারা পাবলিক বেসিক্যালি, তো এদের আসলে স্বার্থটা একটু প্রোটেক্ট করা, বিকজ এদের আসলে কোনো ফোরাম নাই, এদের অল্প টাকা সেভিংস নিয়ে মার্কেটে আসে। সো হুইচ ইজ ওই কনসিডারেশন আমি বলবো যে এসএসসির এই ডিসিশনটা দ্যাট ওয়াজ রাইট ফর দ্য টাইম বিং। বাট এই অ্যাডহকে বিষয়টা না করে যে এই ধরনের ঘটনা আরও ঘটতে পারে, মার্কেট আপনার ইকোনমি বড় হবে, মার্কেট বড় হবে, বেশি কোম্পানি আসবে, বেশি প্লেয়ার হবে, সো এগুলো থেকে লেসন নিয়ে ফিউচারে যাতে এই ধরনের ঘটনা রিপিট না হয়, আমি বলবো যে সেটা একটা
চিন্তা করতে পারে। জাকির ভাই একটু যদি দেখেন যে গত মাসের 17 তারিখ থেকে যে ইন্ডেক্সটা বাড়ছে, এখন আমরা যারা সাংবাদিকতা করি, যারা তথ্য মানুষের সামনে তুলে ধরি, আমাদের বিভিন্ন লোকের কাছে যে আমরা বিভিন্ন অ্যানালিস্ট বা অর্থনীতিবিদ তাদের কাছে যে আমরা এই প্রশ্নগুলোই করি যে এই যে মার্কেট দেখেন যেভাবে বাড়ছে, এই ইন্ডেক্সটা দেখে যদি বলি যে এইভাবে বাড়ছে এটা বাড়া যৌক্তিক কিনা, তখন হয়তো কোনো অর্থনীতিবিদ যিনি হয় সব ভেতরে খবর রাখেন না, হয়তো মোটা দাগে তিনি দেখেন ক্যাপিটাল মার্কেট খারাপ আছে, তিনি বললেন যে না এটা এইভাবে বাড়াটা তো অস্বাভাবিক। এই দেখবেন যে মোস্ট অফ দ্য টেলিভিশন, আপনার নিউজ পেপার এই ধরনের নিউজটাই করবে, হয়তো করা স্টার্ট করে নাই, শুরু করবে যে এই বাজার অস্বাভাবিকভাবে বাড়ছে। কিন্তু এই জিনিসটা তো কেউ দেখবে না। এই যে দেখেন যে গত 1 বছরে কোথা থেকে কোথায় নেমে আসছে বাজার, এখন এখান থেকে বাড়ছে প্রায় 1000 পয়েন্ট নাই ডিএসই। এই যে একটা ব্যাখ্যা, এটা না দিয়ে আমরা জাস্ট কয়েকদিন বাড়ছে আমরা কিন্তু স্টার্ট হয়তো করে দিব, আমরাই করে দিব যে বাজার অস্বাভাবিকভাবে বাড়ছে, এত বাড়া ঠিক নাই। তো এই নিউজগুলো কি আমরা যেগুলো করছি সেগুলো কি আমরা বিনিয়োগকারীদের কাছে যে মিডিয়ার রোলটা এবং কি হওয়া উচিত এবং বিনিয়োগকারীদের কাছে যে মেসেজটা যায় সেটি সঠিক যায় কিনা? ডেইলি স্টারের প্রসঙ্গ আনবো, যেটা সাজ্জাদ ভাই বলছিলেন যে ওনারা কিন্তু বছরের প্রথমে 2019 সালের মার্কেটের এক্সপেকটেশন নিয়ে ওনারা যারা খুবই ভালো বোঝেন, ইম্পার্শিয়াল, যাদের পরিচিতি খুবই সম্মানজনক পর্যায়ে, এরকম 3 জনের বিশ্লেষণ ওনারা নিয়েছেন, মির্জা আজিজ, ফারুক আহমেদ সিদ্দিকী এবং মুসা সাহেব, যিনি একটা ইউনিভার্সিটির প্রফেসর, খুবই ভালো বিশ্লেষক। তারা কিন্তু এই যে 2019 সালকে খুব ভালো প্রত্যাশা করেছেন এবং মির্জা আজিজ বলেছেন যে মার্কেট যদি 6500 পর্যন্ত যায় সেটা উইদাউট কনসার্ন। এবং আপনার ফারুক আহমেদ সিদ্দিকী কিংবা তারা কিন্তু এই যে টানা 10-12 দিনের বৃদ্ধি নিয়ে তারা কিন্তু কোনো খুব নেতিবাচক মন্তব্য কিংবা খুবই আশঙ্কার কিছু আছে এগুলো তারা বলে না, যে এটা স্বাভাবিক। মার্কেট গত বছরে যে অবস্থায় গেছিল যেটা আন্ডার প্রাইসড, ওনারা কিন্তু দেখবেন যে পি এর কথা বলেছেন যে মার্কেট পি যা। মির্জা আজিজ আমাদের সাথে একটা বক্তব্যে বলেছেন যে মার্কেটের এখন পি হচ্ছে 15-এর মতো, এটা ইজিলি 20-এর মতো যেতে পারে যে কম্পেয়ার টু আদার রিজিওনাল। গত সপ্তাহে এসেছিলেন মার্কেট ওয়াচে, তিনি বলে গেছেন যে কথা। এরপর আপনি দেখেন যে ব্যাংকিং সেক্টরের পি হচ্ছে এখন 9। সো মার্কেট কিন্তু সূচক বাড়ার যথেষ্ট কারণ রয়েছে। আর কালকের যে সংশোধনটা আমরা দেখলাম এটা কিন্তু খুব স্বাভাবিক, এবং কালকের সংশোধনের উপরে আমরা যখন বিশেষজ্ঞদের কমেন্টস নিতে গেলাম তখন আমাদের কাগজে আজকে রিপোর্ট এসেছে 2-1 জনের মন্তব্য। তারা বলছে যে এই যে কয়েকদিন বাড়ার পরে যে একটা সংশোধন, এটা তারা ইতিবাচকভাবেই দেখেছে। যে এটা কী হয়, তাহলে কী হলো যে একটা শেয়ারের নতুন বিনিয়োগকারীরা একটা আসতে পারে, যে যারা সেল করলো, একটা প্রত্যাশা তৈরি হয় যে কিছু কারেকশন হলো, তাহলে আমি এবার এখানে ঢুকি। সো মোটামুটিভাবে আমার বলা যাবে যে আপনার সাজ্জাদ ভাই যেটা বলতেছিলেন যে ইকোনমিক অ্যাক্টিভিটিস, কোম্পানির পারফরমেন্স, এগুলোর সাথে যদি রেগুলেটরি অ্যাটমসফিয়ার এবং অন্যান্য সব কিছু যদি মার্কেটের যেটা অনিয়ম জালিয়াতির খবর শুনি সেগুলো যদি নিয়ন্ত্রণে থাকে, সব কিছু মিলে আমার মনে হয় যে আমরা আগামী 6 মাস অন্তত খুব প্রসপেক্ট মার্কেটে প্রত্যাশা করতে পারি। যদিও আপনার ঢালাওভাবে বলা ঠিক না যে এটা বাড়বেই, এটা এই স্পেকুলেশনটা। একটি জিনিস আপনি জানেন যে ক্যাপিটাল মার্কেটে আমাদের দেশে যেটা হয়, যখন বাড়ে তখন বাড়তেই থাকে, যখন কমে কমতেই থাকে, এবং গত 8 বছর যেভাবে কমেছে সেটি অস্বাভাবিক ছিল, আপনারা সবাই বলেছেন। এখন এই যে আপনি বললেন 6 মাস, এইটা আমরা অনেকেই শুনছি একটা মানে একটু লং রানে একটু বাড়া উচিত, সেটাই সবাই বলছেন। তো এই অবস্থা বাড়লে টার্নওভার কিন্তু এই জায়গায় থাকবে না। সাজ্জাদ ভাই যেটা বললেন 6000 কোটি টাকা, হয়তো 6000 কোটি টাকা যাবে না, কিন্তু 3000 কোটি টাকা ক্রস করবে যখন সূচকের ভালো অবস্থা হবে। তো সেই জায়গায় আমরা কিন্তু আমাদের দেশে সাংবাদিকরা আমরা কি করি, আমরা নেগেটিভ নিউজটা কি বেশি প্রাধান্য দেই, কিন্তু ক্যাপিটাল মার্কেটে এই নিউজটা আমি বিভিন্ন সময় এই যারা আছেন এখানে স্টেক হোল্ডার তাদের সাথে মিশতে, যে তারা যে অভিযোগটা করছেন যে আপনারা যখন একটু বাড়ে তখন যেভাবে বিষয়টা তুলে ধরেন এইটা আরও নেগেটিভ হয়, তখন বিভিন্ন সংস্থা বিশেষ করে বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে অন্যান্য যে রেগুলেটর আছে যারা নেতিবাচক আচরণ করছে গত কয়েক বছর ধরে, তারা সেটি আরও বাড়িয়ে দেন। বিশেষ করে তারা এই বাংলাদেশ ব্যাংককে ইঙ্গিত করেছেন। তো সেই জায়গাটায় আমরা কি আমাদের যারা এই মিডিয়ার একটু দায়িত্বশীল হওয়ার উচিত কিনা, এটি ক্যাপিটাল মার্কেট আর অন্য বিষয়টা এক করে আমরা ফেলছি কিনা? আসলে প্রত্যেকটা প্রতিষ্ঠানেরই যারা শেয়ার মার্কেট নিয়ে কাজ করে
মিডিয়ারও তো শেয়ার মার্কেট নিয়ে কাজ করে থাকে, নিউজ লিখতে হয়, কথা বলতে হয় মানুষের সাথে, হ্যাঁ। সবারই তার তার অবস্থান যাতে আরও ভালো হয়, উন্নত হয়, হ্যাঁ, সেটা তো চেষ্টা করবে, মিডিয়া হয়তো চেষ্টা করবে। কিন্তু আপনি যেটা বলেছেন যে আমি মনে করি যে ঢালাওভাবে এই জিনিসটা ঠিক না যে মিডিয়া সবসময় নেগেটিভ নিউজ করে। আপনি যদি আজকে দেখেন আপনি দেখবেন যে যুক্তরাজ্য ভিত্তিক একটা রিসার্চ অর্গানাইজেশন, তারা বাংলাদেশের ইকোনমি নিয়ে খুব ভালো প্রাক্কলন করেছে যে বাংলাদেশের ইকোনমি, হ্যাঁ, আপনার 2032 সাল নাগাদ বাংলাদেশের ইকোনমি হবে 24তম ইকোনমি বাংলাদেশের সাইজের বিবেচনায়, এবং সেটা সুইজারল্যান্ড সহ আরও অনেক উন্নত দেশকে বাংলাদেশের ইকোনমি সাইজের বিবেচনায় ছাড়িয়ে যাবে, তাই না? তো দেখেন মিডিয়া কিন্তু এই যে খবরটাকে খুব হাইলাইট করেছে। আপনি যদি দেখেন শেয়ার বাজারের যেটা হয়, শেয়ার বাজারে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে হয়তো সূচক যখন একবারে বাড়তে থাকে তখন কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে আমরা দেখি যে সেই কোম্পানির শেয়ার এত বৃদ্ধিটা অযৌক্তিক। দেখা গেল যে সে হয়তো কোনো ডিভিডেন্ড দেয় নাই, কোম্পানিটা লোকসানে আছে, কোম্পানি হয়তো উৎপাদন বন্ধ আছে, তখন মিডিয়া ওইখানে ফোকাস করে যে এই কোম্পানির শেয়ার এত বৃদ্ধির কোনো যৌক্তিক নাই। তবে ওভারঅল যদি মার্কেট আবার কি যে আপনার মার্কেট যদি একটা না প্রতিদিন যদি 100 পয়েন্ট করে বাড়ে এবং সেটা অনেক দিন ধরে হয়, তো তখনও কিন্তু এক ধরনের একটু যে এটা আবার বড় ধরনের ফল করবে কিনা এই ধরনের কশাস অ্যাটিটিউড থেকে কিছু নিউজ হতে পারে। কিন্তু মিডিয়া কিন্তু যে ইন্টেনশনালি যে শেয়ার মার্কেট ফল করুক, হ্যাঁ, আমার সেই নিউজটা কেউ করে বলে আমাদের মনে হয় এটা হয়। কিন্তু আপনি হয়তো বলছেন যে মিডিয়াকে আরো বেশি মানে এই যে ভেতরে ঢোকা, মানে ক্যাপিটাল মার্কেটের আমরা যখন একটু বাড়ে তখন যে আমরা যেভাবে নিউজটা করি, স্বাভাবিক যে সচেতন করার দায়িত্ব থেকে বা এটি নিউজ ঘটনা, কিন্তু যখন কমে যায় তখন নিউজগুলো ওইভাবে আসে না। আপনি যদি আজকের কাগজগুলোই দেখেন, এই যে দেখেন যে কারেকশনটা হলো, কারেকশনটাকে কিন্তু পজিটিভ অ্যাঙ্গেলেই অনেকেই করেছে। এই যে রাহান ভাই, আমি যে একই কথা যদি বলতে যাই যে স্টেক হোল্ডাররা যে কথাগুলো বলছেন, আসলে কি এটি কি বাজার অনেক দিন ধরে খারাপ এই কারণে তারা একটি অভিযোগ করছেন বা কষ্ট থেকে বলছেন কি না? না, ধন্যবাদ। আমি জাকিরের প্রসঙ্গে আমি একটু ট্র্যাক চেঞ্জ করে আগের প্রসঙ্গটাই বলতে চাচ্ছি যে আসলে মিডিয়াকে গ্লোবালি একটা ব্লেম করা হয় যে তারা সবসময় নেগেটিভ নিউজকেই গুরুত্ব দেয়, কিন্তু আমরা যারা এই সেক্টর নিয়ে কাজ করি, অর্থনীতি হোক বা অন্যান্য ইস্যু হোক, মিডিয়াতে কিন্তু দুটো প্রবাদ মানে চিরন্তনভাবেই সত্য। সেটা হচ্ছে যে ব্যাড নিউজ ইজ অলওয়েজ গুড নিউজ। খারাপ সংবাদ সবসময় ভালো সংবাদ হিসেবে আমাদের কাছে আসে। আরেকটা হচ্ছে আপনার গুড নিউজ অলওয়েজ কামস এট ব্যাড টাইমস। ভালো নিউজ খারাপ সময়ে আসে। তো এখন শেয়ার মার্কেট বা অর্থনীতির যে নিয়মগুলো বা ইয়েগুলো আমরা ফলো করি বা আমরা প্রচার করি, আমরা লিখি, সেগুলো আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি যেগুলোর বস্তুনিষ্ঠতা যেন বজায় থাকে এবং এখানে যেন কোনো কায়েমি স্বার্থ যেন লাভবান না হয়, সেইভাবেই অটুক সচেতনতা থেকে আমরা নিউজগুলো বেশিরভাগ সবাই এটি কাজ করেন, তথ্যভিত্তিক এবং সেটি যেন বস্তুনিষ্ঠ হয়। তো মাঝে মধ্যে যে এর বিচ্যুতি হয় না তা না, কিন্তু আপনি দেখবেন যে বড় পত্রিকাগুলো যারা পাঠক বেশি, যাদের গ্রহণযোগ্যতা বেশি, তারা এগুলো করে না। আর আপনি যে প্রসঙ্গে আসলেন যেটি যে স্টেক হোল্ডারদের যে কনসার্ন, হ্যাঁ, এটি তো মার্কেট তো গত 2018 বা 2017 বলেন কম বেশি সাবপ্রেস ছিল, অনেক ভালো ভালো কোম্পানির শেয়ারও আন্ডারভ্যালুড ছিল। তো যেহেতু দীর্ঘদিনের একটা ছিল মানুষের মধ্যে, এখন গত 2-3 মাসে ধরে তো একটা নির্বাচন কেন্দ্রিক একটা আশঙ্কা, একটা আতঙ্ক ছিল, সেটিও মোটামুটি ওভারকাম করে গেছে। তো এখন সেই স্পেসটা আসছে যে মানুষ যেন একটু নিশ্চিন্তে ইনভেস্টমেন্ট থেকে তার রিটার্নটা পেতে পারে। সেই অনুযায়ী আমি মনে করি যে মার্কেট এখন এগিয়ে যাওয়ার সময়। অন্তত আগামী 6-7 মাস আমার মনে হয় নিঃসন্দেহে মানুষ এখানে ইনভেস্ট করতে পারেন অন দ্য বেসিস অফ কোয়ালিটি রিপোর্টস, অন দ্য বেসিস অফ কোয়ালিটি শেয়ারস। এখন আজে বাজে শেয়ারে যদি আপনি ইনভেস্ট করে রাতারাতি রিটার্ন চান, সেটা তো আমাদের কিছু করার নেই। জি ভাই, এই জায়গায় পলিসি মেকার যারা আছেন তাদের কি ধরনের পদক্ষেপ নেওয়া দরকার? বিশেষ করে আপনি যদি দেখেন যে বিএসসি থেকে শুরু করে 2 স্টক এক্সচেঞ্জ এবং এর সাথে যে আরও যে সংগঠনগুলো, অ্যাসোসিয়েশনগুলো আছে, ব্রোকার্স অ্যাসোসিয়েশন, মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো একটা অ্যাসোসিয়েশন আছে, এই সবগুলো মিলে কী ধরনের তাদের অ্যাটিটিউড হওয়া উচিত এবং
এই নতুন যে অর্থমন্ত্রী হলেন তিনি নিশ্চয়ই জানেন, তার সম্পৃক্ততা ছিল এই ক্যাপিটাল মার্কেটে বিভিন্ন সময়, আপনি জানেন। তো এখানে কিছু পলিসি তো সাপোর্ট দরকার, সেই পলিসি সাপোর্ট না হলে হয়তো এই বাজারটা যে এখন যেভাবে মুভ করছে সেটি হয়তো করবে না, এরকম অনেকেই বলছেন। আপনার কি মনে হয় কী ধরনের পলিসি সাপোর্ট দিতে পারেন? না, প্রথমত হচ্ছে যে আপনার নতুন কোম্পানি আনতে হবে এবং নতুন ভালো কোম্পানি আনতে হবে। এই যে কোম্পানিগুলো আসছে গত কয়েক বছর আমরা দেখছি, সো এগুলো আসলে আমার মতে বেশিরভাগ কোম্পানি আসলে ফান্ডামেন্টালি ভালো না, তারা ভালো পারফর্মার না। আপনি টেক্সটাইলেই যেসব কোম্পানি আসছে দুই একটা ছাড়া, আপনি এগুলো তো ভাই এদের অনেকে অনেক নামও শোনেনি। আপনি ভালো ভালো টেক্সটাইল কোম্পানি আছে, আপনি বাংলাদেশে ধরেন যে অ্যারাউন্ড 10টা গার্মেন্ট কোম্পানি আছে যারা $500 বিলিয়ন উপর এক্সপোর্ট করে, 500, 600, 700 মিলিয়ন ডলার, $1 বিলিয়ন আছে একটা গ্রুপ, মোর দ্যান $1 বিলিয়ন এক্সপোর্ট করে। সো তাদের তো কোনো ইউনিট আসছে না ভাই, তারা তো 1000-1500 কোটি টাকা দিয়েও নতুন ইন্ডাস্ট্রি করে, তারা আসতে চায় না। না, ইয়েস, আসতে চায় না। এখানেই তো সরকারের আপনার রোলটা। আপনি বিএসইসি বলেন, মার্চেন্ট ব্যাংকার বলেন, অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে, ডিএসি আছে, তারা কি একটা রেডিমেড কোম্পানি আসবে আর ওনারা ফিস খাবেন? এটাই কি তাদের কাজ? এটা তো তাদের কাজ না। বিএসইসির মূলত হচ্ছে আপনি এই মার্কেটে ইনভেস্টরদের ইন্টারেস্টটা প্রোটেক্ট করা। এই যে মার্কেটটা এখন একটু ধরেন যে বাড়ছে, সো অনেকে অনেকভাবে এখান থেকে সুযোগ নিতে চাইবে, হুইচ ইজ, এটা স্বাভাবিক, এটা সমস্ত ইকোনমিতেই হয় যে যারা চান্স নিতে চাইবে। সো এসিসির রোলটা কি? যাতে এটা না ঘুরতে পারে। এই ধরনের যদি চান্স নেয় আবার মার্কেটটা কনফিডেন্সে এফেক্ট করে। মার্কেটে এখন যেটা হচ্ছে এই যে বাড়ার ব্যাপারটা, এটা মূলত হচ্ছে যে ইনভেস্টরদের একটা আস্থা কিছুটা ফেরত আসছে বলে মনে হচ্ছে আমাদের। এই যে টার্নওভার ধরেন অ্যান্ড ইন্ডেক্সের হাইক ধরেন, পুরো জিনিসটাই হচ্ছে যে এটা ইনভেস্টরদের, বিনিয়োগকারীদের আস্থা ফেরত আসছে বলে আমরা এরকম কিছু কিছু ইন্ডিকেটরে আমরা দেখতে পারি। সো এখানে যদি আবার ধরেন যে কিছু লোকজন যারা সোকল প্লেয়ার, গ্যামলার, এগুলো মার্কেটের ভাষায় বলা হয়, সো এরা যদি ধরেন যে এখান থেকে চান্স নেয় এবং এই যে স্মল ইনভেস্টররা তাদের আস্থাটা আবার যদি নষ্ট হয়, সো মার্কেট কিন্তু ভালো হওয়া, আপনি দেখেন 2010-এর পরে 8 বছরেও মার্কেটটা কিন্তু ভালো হতে পারেনি অনেক নতুন কোম্পানি আসার পরেও। সো এসিসির রোলটা হবে এই যে সাপ্লাই সাইডটা, যদিও এটা সরাসরি এসিসির না, বাট এসিসি মার্চেন্ট ব্যাংকে লাইসেন্স দিয়ে ঘুমিয়ে থাকবে সেটাও তার কাজ না। মার্চেন্ট ব্যাংকের এখানে কন্ডিশন যেটা যে অ্যাটলিস্ট 2 ইয়ার্সে একটা আনতে হবে। সো 100টা মার্চেন্ট ব্যাংকের তো তাহলে অ্যাভারেজে হিসাব করলে আপনি গত 2 বছরে অ্যাটলিস্ট 30টা আইপিও আনা উচিত ছিল, বাট সেটা তো হয়নি। এবং কোয়ালিটি আইপিও, এইটা আপনি যারা আসতে চায় না, ফ্যামিলি ওন কোম্পানি, আমরা তাদের সাথে কথা বলি তারা কেন আসতে চায় না। অনেকে আছে যে হচ্ছে যে ধরেন যে স্বাভাবিকভাবে যে অনেক রেগুলেটরের আন্ডারে চলে আসা, তাদের ইনফরমেশন শেয়ার করা। 2 হচ্ছে আপনি ফিস চার্জ অ্যান্ড অনেক টাইম কনজিউমিং এটা। প্লাস ভালো কোম্পানি যারা আসলে রিয়েলি ভালো, তাদের প্রিমিয়াম দেওয়া হয় না। আমি এরকম কিছু কোম্পানি জানি যে তার 7 কোটি টাকার কোম্পানি এখন 70 কোটি টাকা। সো ধরেন যে সে কিন্তু এখন 10 টাকার, সে 100 টাকা প্রিমিয়াম কিন্তু ক্লেম করতে পারে। ওকে, 100 টাকা আপনি প্রিমিয়াম না দেন, তার আপনি এটা ভালোভাবে ক্যালকুলেট করেন, আপনি দেখেন সে যদি 70 টাকা পায় তাহলে 70 টাকা না দেওয়ার কি আছে? এটা মার্কেটে শেয়ার ইনভেস্টররা তারা যদি অ্যানালাইজ করে দেখে যে হ্যাঁ এটা 70 টাকা প্রিমিয়াম দিয়েও আমি কিনতে পারি, তারা কিনবে। এরকম একটা ঘটনা বলি, গতকালকের এই ঘটনা, আমি এখানে আমার কাছে বলছিলেন একটি গ্রুপ যে একটি পাওয়ার কোম্পানি, তার পেইড আপ হচ্ছে 10 লাখ টাকা, মানে নিজস্ব কোম্পানি, তারা এটা বাড়ায়নি। সেটির গত কয়েক বছরে প্রফিট হচ্ছে 38 কোটি, 39 কোটি নেট প্রফিট। এই কোম্পানিটি এখন শেয়ার বাজারে আসবে এরকম একটি প্ল্যান করছে, কিন্তু তারা যে মার্চেন্ট ব্যাংকের সাথে কথা বলো, তারা বললো যে আপনি ফিক্সড প্রাইসে আসেন। এখন সেই ওনাররা বললেও যে আমি ফিক্সড প্রাইসে আসবো, আমার এত প্রফিট, আমি যদি এটা 30 কোটি টাকাও পেইড আপ করি, আমি রিটার্ন আর্নিংস থেকে আমি করি, আমার তো 7 টাকা, 8 টাকা, 10 টাকা ইপিএস হবে, আমি সেটি ফেস ভ্যালুতে আসবো। এখন এই কারণে কিন্তু সে বলল, তখন মার্চেন্ট ব্যাংকগুলো বললো যে আপনি প্রিমিয়ামে আসতে, আপনি যদি বুক বিল্ডিং আসতে চান, প্রিমিয়াম নিতে চান, আপনার অনেক টাইম লাগবে এবং অনেক ঝামেলা। অলরেডি ফিক্সড প্রাইসে তো প্রিমিয়াম দেওয়া যেতে পারে না, ফিক্সড প্রাইসে প্রিমিয়াম এর সুযোগ নাই, ফেস ভ্যালুর বাইরে যে বিএসসি চাইলে দিতে পারে, ওইটাও হচ্ছে আপনার বুক বিল্ডিং করে ফেলছে। ফিক্সড প্রাইসে হলে আপনার 10 টাকা ফেস ভ্যালুতে। এখন এই উদ্যোক্তা কিন্তু, আমি গতকালকে ঘটনায়, সে কিন্তু এই যে ক্যাপিটাল মার্কেটে আসবে ভালো একটি কোম্পানি,
সে কিন্তু সরে গেল, জানি না তারপরে কি হয়, কিন্তু অলরেডি সরে গেল। কারণ এই অবস্থা বিএসসিসি দেখেন যে গত বছর দুটো কোম্পানি আসছে বুক বিল্ডিংয়ে, আমান কটন এবং আপনার বসুন্ধরা পেপার, সেই দুটি নিয়ে কত অভিযোগ উঠেছে। ভালো কোম্পানিগুলো এই সুযোগ পাচ্ছে না, কিন্তু খারাপ কোম্পানিগুলো অথবা তুলনামূলক দুর্বল কোম্পানিগুলো বেশি দাম নিয়ে নিচ্ছে। এই সুযোগটা কি বিএসসিসি করে দিচ্ছে নাকি আইনের ফাঁক দিয়ে বের হয়ে যাচ্ছে? যে বিএসসিসির কাজটাই কিন্তু যে এই জিনিসগুলো ডিটেক্ট করা এবং অ্যাকশন নেওয়া। বিএসসিসির কাজ কিন্তু ধরেন যে নতুন কোম্পানি আনা না, নতুন কোম্পানি সে দায়িত্ব দিয়েছে মার্চেন্ট ব্যাংক, তারা এই কাজগুলো করবে, ফ্যাসিলিটেট করার। ইয়েস, বাট বিএসসিসি এই যে কাজগুলো, কোনোটা ওভার প্রাইসিং হচ্ছে কিনা, কোনোটা আন্ডার প্রাইসিং হচ্ছে কিনা, কেউ মার্কেট ম্যানিপুলেট করছে কিনা, সো এই বিষয়গুলো নিয়েই আসলে কাজ করা বিএসসিসির কাজ করা। আমি মনে করি যে তাদের যদি কোনো দুর্বলতা থাকে, কোনো সেক্টরে যে লোকজন নাই, তাদের টেকনোলজি নাই, তাদের নলেজ নাই, আমি সেখানে সরকার মনে করি যে ফাইন্যান্স মিনিস্ট্রি, এখনকার ফাইন্যান্স মিনিস্টার, উনি হচ্ছেন যে প্রো বিজনেস, প্রো মার্কেট, এবং সে আসলে ইকোনমিটা ভালো বুঝতে পারেন, আমার কাছে যেটা পার্সোনালি ওনাকে মনে হয়েছে। সো আমার মনে হয় যে উনি ওনার সাথে এগুলো নিয়ে কথা বললে অবশ্যই এসসিসি এক ধরনের সলিউশন পাবে। গতকাল কি দেখেছি যে আপনার গেছেন বিএসসিসি থেকে যাওয়া হচ্ছে, বিএসসিসি চেয়ারম্যান ছিলেন, অর্থাৎ বিএসসিসি থেকে যোগাযোগটা কিন্তু আমরা দেখছি একদম প্রথম দিনই রাখা হয়েছে। কিন্তু এর আগেও আমরা দেখেছি যে শেষের দিকে, এই সরকারের শেষের দিকে আমরা অর্থমন্ত্রীকে, যে প্রাক্তন অর্থমন্ত্রীকে একটা সংবর্ধনা দিয়েছে বিএসসিসি, আপনি জানেন। সেটি নিয়ে অনেক স্টেক হোল্ডাররাই অনেক প্রশ্ন তুলেছে যে ক্যাপিটাল মার্কেটের কোনো উন্নয়নের জন্য দৃশ্যমান কিছু করতে পারেননি তিনি, ওয়াদা দিয়েও অনেক কিছু করতে পারেননি বা করেননি, সেখানে তাকে সংবর্ধনা দেওয়া হলো। এবং এখানে ডিএসসির সামনে বিনিয়োগকারীরা অনেক সময় জড়ো হয়েছিলেন, যতটুকু আমরা অভিযোগ শুনেছি যে এটার বিরুদ্ধে তারা কথা বলবেন, কিন্তু আপনি জানেন যে এখন ডিএসসির সামনে দাঁড়ানো যায় না। তো এই জিনিসটা, এটি কি এক ধরনের তাকে খুশি রাখার চেষ্টা পর্যন্তই থাকবে, নাকি এখানে বিএসসি কাজ করবে সত্যিকারে যে কথাগুলো বললেন সেটি দেখার কেউ আছে কিনা? সেটি কি অর্থমন্ত্রী নিজেকেই দেখতে হবে, নাকি স্টেক হোল্ডাররা বিএসসির পাশ কাটিয়ে অর্থমন্ত্রীর কাছে সরাসরি যেয়ে কোনো কিছু আদায় করতে পারবেন? না, এখানে ধরেন যে একটা কোঅর্ডিনেশনের ব্যাপার আছে, কাজগুলো সেপারেট না। আর আগের অর্থমন্ত্রী নিয়ে যেটা বললেন, উনি পার্সোনালি হি ইজ ভেরি গুড, আই লাইক হিম, কোনো সন্দেহ নাই। বাট ওনার ক্যাপিটাল মার্কেট নিয়ে তো উনি পাবলিকলি বলেছেন যে এই মার্কেট এই ধরনের কথা বলেছেন, বাট শেষের কয়েক বছর ওনার থেকে এই ধরনের নেগেটিভ কথা শুনিনি। বাট কথা হচ্ছে যে সেটা মনে হয় ওনার, যদিও উনি ওনার ক্যাপিটাল মার্কেটে ইনভেস্টমেন্ট আছে, উনি সেটাও পাবলিকলি ডিসক্লোজ করেছেন, বাট উনি ক্যাপিটাল মার্কেট নিয়ে আসলে ওনার, আমার কাছে মনে হয়েছে যে ওনার ধারণাটা অতটা স্বচ্ছ না। আপনার মনে আছে 2010-এর ধসের পরে, 5 ডিসেম্বরে ধসের পরে বিএসসিসিতে, আগের যে বিএসসিসি ভবন, সেখানে অর্থমন্ত্রী গিয়েছিলেন এবং সম্ভবত 17 তলায় ছিল কিনা আমি ভুলে গেছি, আমার যতটুকু মনে পড়ে সেখানে অর্থমন্ত্রী স্পষ্ট করে বলেছিলেন যে ক্যাপিটাল মার্কেট সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। এক্স্যাক্টলি, তো সেটাই বললাম আমি যে, তো এটা ছিল আগের, ধরেন যে এরকম একটা মিনিস্টার ছিলেন, তো সেটা ক্যাপিটাল মার্কেট, যেহেতু উনি আসলে অত ভালো, আমার কাছেও মনে হয়েছে, বা উনিও বিভিন্ন সময় বলেছেন মার্কেট নিয়ে নেগেটিভ কথা। তো এখন যেটা গুড থিং হচ্ছে যে এখনকার নিউ ফাইন্যান্স মিনিস্টার, যেটা বললাম, হি ইজ ভেরি প্রো বিজনেস অ্যান্ড প্রো মার্কেট লোক, এবং উনি ভালো জানেন, অ্যাকাউন্টিং ভালো বুঝতে পারেন। সো আমি মনে করি যে ওনার এক্ষেত্রে ওনার সাথে রেগুলেটর, ঢাকা স্টক এক্সচেঞ্জ, মার্চেন্ট ব্যাংকার সবাই আসলে বসতে পারে যে আমি ভালো কোম্পানি কিভাবে আনবো, এই মার্কেটটায় আরো কনফিডেন্স কিভাবে, তাকে বোঝানো সম্ভব। আপনি এই যেটা শুরুতে আমি বলছিলাম যে আমরা আমাদের ইকোনমি নিয়ে গর্ব করছি, ওকে, গর্ব করার মতোই সাকসেস আমাদের ঘটেছে গত 1 দশক 1.5 দশকে, কিন্তু আপনি ধরেন যে ক্যাপিটাল মার্কেটের এটা মার্কেট ক্যাপ, মার্কেট ভ্যালু পৃথিবীর বহু দেশে তাদের জিডিপির 100%-এর উপরে, আর বাংলাদেশে এটা अराउंड 15%। এটা ধরেন যে বাংলাদেশে অনলি 15%-এর মতো হচ্ছে যে জিডিপির 15% হচ্ছে আমাদের ক্যাপিটাল মার্কেটের সাইজ। তো এটা তো হতে পারে না। আমি আগেও বলেছি যে আমাদের এই যে বড় বড় মেগা প্রকল্প,
এগুলো থেকে ক্যাপিটাল মার্কেট থেকে টাকা রেজ করবে। আমি কেন ভাই সেভিংসে 11.5-12% টাকা নেব? আমি কেন ব্যাংক লোন নিয়ে ব্যাংক তখন ক্রাউড আউট হয়ে যাবে, প্রাইভেট সেক্টরে লোন দিতে পারবে না। আমি এই যে পাবলিকের টাকাগুলো আমি ইউজ করবে এবং তাদের একটা তারা রিটার্ন পাবে। সরকারে ইনভেস্ট করতে আপনি দেখেন যে সরকারি ব্যাংকগুলোর গভর্নেন্স এত খারাপ, ব্যাড লোন তাদের 1/3 ব্যাড লোন, তারপরেও সব থেকে বেশি ডিপোজিট এখনো সরকারি ব্যাংক পায়, বিকজ বাংলাদেশের আম জনতা সাধারণ পাবলিকের একটা আস্থা আছে। সো সরকার কিন্তু এই চান্সটা নিতে পারে যে আমি আজকে 20,000 কোটি টাকা 40,000 কোটি টাকার প্রকল্প নিতে পারবো পাবলিকের টাকা নিয়ে, এবং সেটা কোয়াইট পসিবল আমি মনে করি। তার মানে কি আমি জাকির ভাইয়ের কাছ থেকে জানতে চাচ্ছি যে সাজাদ ভাই যে কথা বললেন, তার মানে কি পলিসির প্রবলেম ছিল এর আগে, যে দীর্ঘমেয়াদী প্ল্যান যে সেটির অভাব ছিল কিনা? কারণ আপনি এই সাজাদ ভাই যে কথাটা বললেন, এই 20,000 কোটি টাকা কেন, এই বাজার থেকে 50,000 কোটি টাকাও নেওয়া সম্ভব, কিন্তু তার জন্য তো এই বাজারকে ভালো করতে হবে। এই ভালো করে টাকা নেওয়াটা, এই জায়গাটায় কি আমার মনে হয় যে সমস্যা ছিল? পলিসি যে একেবারে হয় নাই তা না, শেয়ার বাজার ক্যাপিটাল মার্কেটকে আপনার অল্টারনেটিভ সোর্স অফ ফাইন্যান্সিং, হ্যাঁ, বিশেষ করে এই যে মেগা প্রজেক্টগুলোর জন্য এই আলোচনা কিন্তু আজকের না, এটা গত 8-10 বছর ধরেই আলোচনা হচ্ছে, কিন্তু ফ্যাক্ট যেটা যে সেটা আসলে ম্যাটেরিয়ালাইজ করে নাই আর কি। হ্যাঁ, এখন কি কারণে করে নাই সেটা নানান আলোচনার বিষয়। যে আপনার পুঁজিবাজারের ইন্ডেক্স খারাপ ছিল বলে যে এটা হয় না এটাও বলা যাবে না। হয়তো সরকারের ওই প্রক্রিয়া, বিশেষ করে আপনি যদি সরকারি কোম্পানিগুলোর শেয়ার ছাড়ার যে উদ্যোগটা দেখেন, সেখানে আমরা দেখছি যে আসলে খুবই দীর্ঘমেয়াদী এবং দীর্ঘসূত্রতা এখনো হয়নি। তা আমার মনে হয় যে সরকারের এখানে পলিসি ছিল, কিন্তু সরকার উদ্যোগটা দ্রুত করতে পারে না, কাজে লাগাতে পারে না। এখন আমরা এখন আশা করি যে নতুন অর্থমন্ত্রী, নতুন সরকার এই বিষয়ে মনোযোগ দেবে এবং উনি রাইটলি পয়েন্ট আউট করছেন যে আসলে এই যে ব্যাংকিং সেক্টরের প্রতি এই যে ফাইন্যান্সিংয়ের যে নির্ভরতা, এটা আসলেই কমিয়ে আনতে হবে, তাই না? কারণ আপনি দেখেন যে ব্যাংক কী করে, ব্যাংক কিন্তু আপনার এই ডিপোজিটটা নেয় কিন্তু খুব বেশি লং টার্মে না, এবং খুব 20 বছর মেয়াদে কিন্তু ডিপোজিট খুব কম লোকই রাখে। ডিপোজিটটা কিন্তু বেশিরভাগই শর্ট টার্ম। হ্যাঁ, ব্যাংক তো মেইনলি ওয়ার্কিং ক্যাপিটাল দিবে, তাই না? তো খুবই শর্ট টার্ম সে ডিপোজিট নেয়, শর্ট টার্ম ডিপোজিট নিয়ে লং টার্ম ফাইন্যান্সিং করা ব্যাংকের জন্য খুবই টাফ। এই কারণে এটাই ব্যাংকের সবথেকে বড় সমস্যা। হ্যাঁ, তো এই কারণে যে আপনার এই বড় বড় প্রজেক্টগুলো যে খুব হিউজ অ্যামাউন্ট যদি ক্যাপিটাল মার্কেট থেকে এটা ফাইন্যান্সিং হয়, তাহলে কি হলো যে এইটার কি হলো যে মানুষজন যেহেতু সরকার ঋণ নিল তার কাছ থেকে, এই টাকাটা মার যাবে না, এই কনফিডেন্স যেহেতু আছে, আমার মনে হয় যে এরকম ফ্লোট করলে ঠিক আছে, মানুষজন সেটা টাকা রাখবে। দেখেন আপনি সঞ্চয়পত্র দেখেন, মানুষ টাকা রাখতেছে না। হ্যাঁ, এই যে সরকারের অ্যাকাউন্টেবিলিটিও বাড়ে, যে কারণে ওই যে প্রাইভেট কোম্পানি অনেকে আসতে চায় না, যে অ্যাকাউন্টেবিলিটির কারণে, যে ওর অ্যাকাউন্ট শেয়ার করতে হবে অনেকগুলো অফিসের সাথে। সো সরকারও কিন্তু যখন এই পাবলিকলি লিস্টেড হবে, তার একটা ধরেন যে পদ্মা ব্রিজ লিমিটেড নামে এটা যদি লিস্টেড হয়, সো এটা যারা অপারেট করবে একটা কোম্পানি, তাদের কিন্তু একটা অ্যাকাউন্টেবিলিটি জনগণের উপরে থাকে, কারণ সবসময় তার মনে হবে যে এটা শেয়ার হোল্ডার পাবলিক, এটার যে ইনফরমেশন সাধারণ মানুষ জানতে পারে। এখনো ক্যাপিটাল মার্কেটে লিস্টেড কোম্পানিগুলো কিন্তু সম্পর্কে মানুষ যাই জানে যে এইটির কি আছে, এটির কারা, সবকিছু, কিন্তু বাকিদের ব্যাপারে তো কিছুই জানা যায় না, ওনার কারা কি কিছুই জানে, ইভেন কত টাকা পেইড আপ সেটা খুঁজে বের করতে অনেক সমস্যা হয়। রান ভাই, এই জাকির ভাই এবং সাজাদ ভাই যে কথাটি বললেন, এটি অনেকেই প্রত্যাশা তৈরি হয়েছে, কিন্তু এই যেভাবে ক্যাপিটাল মার্কেট এখন আপ হচ্ছে এটি প্রত্যাশিত ছিল, কিন্তু এটি স্বাভাবিক নিয়মই হচ্ছে। এখানে পলিসি সাপোর্ট না হলে এটি হয়তো আবার মুখ থুবড়ে পড়ে যাবে। তো সেই পলিসি সাপোর্টটা না দিয়ে এখন যারা এখানে স্টেক হোল্ডার আছেন তারা যদি বসে থাকেন, আবার ধস নামে এখান থেকে, তখন যদি সামনে আগায় সেটি কার্যকর মানে কাজে দিবে কিনা, তখন আস্থাটা আসলে ফিরবে কিনা, যতটা আস্থা এখন ফিরতে শুরু করেছে সেটি আবার মুখ থুবড়ে পড়বে কিনা? না, আপনি ঠিকই বলেছেন, ওরা রাইটলি পয়েন্ট আউট করেছে যে পলিসি সাপোর্টটা আসলে কম বেশি ছিল, একদম শেষ পর্যায়ে সেটাকে কনসলিডেট করা, সেটাকে একটু প্রপার শেপে আনাটাই কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এবং আমি মনে করি নতুন অর্থমন্ত্রী মাননীয় জনাব মুস্তফা কামাল, উনি প্রফেশনালি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অ্যান্ড ভেরি সাউন্ড, এবং উনি কিন্তু BAPLC, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ পাবলিকলি লিস্টেড কোম্পানি, ওটার একজন সক্রিয় সদস্য। কাজেই স্টক মার্কেটের ইনসাইড এবং ইনডেপথ অনেক বিষয়গুলো উনি অনেক ভালো বোঝেন, যেটি দুঃখজনকভাবে আগের অর্থমন্ত্রী কাছ থেকে আমরা ওইভাবে পাইনি। তো এই অবস্থায় উনি যেহেতু দায়িত্ব নিয়েছেন মাত্র, এবং আমি আশা করি যে উনি এই বিষয়গুলো ভালো বুঝবেন এবং এই পলিসি সাপোর্টের যে বিষয়গুলো সেগুলো উনি খুব অপটিমিস্টিক্যালি এবং সাউন্ডলি উনি ফেস করবেন।
এবং সেটাকে ওইভাবে উনি এগিয়ে নিয়ে যাবেন। এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ এবং যারা এই কোর স্টেক হোল্ডার আছেন এই মার্কেটে, তাদেরও কিন্তু একটা সক্রিয় ভূমিকা এবং তাদের কাছ থেকে কিন্তু একটা অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকতে হবে। সব কিছুই যে অর্থমন্ত্রী করবেন বা করতে পারবেন তা না, কাজে তাদের যে ফেসিলিটেটরি রোল এবং প্রফেশনাল সাপোর্টটা, এবং সেটা খুবই সাউন্ড সাপোর্ট যেন থাকে, সেটাও আমাদের নিশ্চিত করতে হবে। কারণ আজ পর্যন্ত কিন্তু, এখন পর্যন্ত কিন্তু ডিএসসিতে আপনার অটোমেশনটা আমরা ট্রেডিংয়ে দেখছি, কিন্তু ক্লিয়ারিংয়ে কিন্তু এখনও অটোমেশন হয়নি। যে একটা অটোমেটেড ক্লিয়ারিং হাউস কিন্তু অনেক দিন ধরে ঝুলে আছে, সেটিকে দ্রুত করা। জি, আমরা আশা করছি সেটি হবে। রাহান ভাই, সাজ্জাদ ভাই এবং জাকির ভাই, আপনাদেরকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা যেটি দেখছি যে গত কয়েক বছরে ক্যাপিটাল মার্কেটে যে খারাপ অবস্থা ছিল, সেখানে বিএসএসসি, 2 স্টক এক্সচেঞ্জ, মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, ব্রোকার্স অ্যাসোসিয়েশন, তাদের তৎপরতা আমরা অনেকটাই দেখেছি এবং দৃশ্যমান ছিল তাদের তৎপরতা, কিন্তু শেষ পর্যন্ত তাদের দাবিগুলো কেন যেন মানে মানা হয়নি, কোন জায়গায় আটকে গেছে, সেই প্রশ্নটি কিন্তু এই স্টেক হোল্ডাররা এখন তুলেছেন। আমরা এই আজকে 3 জন অতিথি যে প্রত্যাশা করলেন, আমরা সেটি আশা করছি যে এখানে যিনি নতুন অর্থমন্ত্রী এসেছেন তার কাছে দাবিগুলো পৌঁছানো যাবে এবং তিনি এইগুলো বুঝবেন, বুঝে এমন কোনো সিদ্ধান্ত নেবেন যেখানে বিনিয়োগকারীরা গত 8 বছর ধরে যে পুঁজি হারাচ্ছেন সেটি থামবে এবং কিছুটা মুনাফা এখান থেকে পাবেন, এই আশা রাখছি। রেখে শেষ করছি অনুষ্ঠানটির উল্লেখযোগ্য অংশ আগামীকালকে আপনারা দৈনিক শেয়ার বিচ থেকে পড়তে পারবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।